সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল বিপুল টকের এই নতুন আয়োজন বাঁকা চোখ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন, মতামত দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা নতুন করে এই এপিসোড শুরু করেছি এবং প্রতিদিন সকাল বেলায় আপনাদের সামনে আমরা হাজির হই এটি নিয়ে, এবং নিশ্চয়ই দিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই এটি আয়োজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই অনুষ্ঠানে, সেটি হচ্ছে যে জয় বাংলার একটি কনসার্টকে ঘিরে যে সংঘাত হলো, জয় বাংলা স্লোগানকে ঘিরে একটা সংঘাত হলো, এইটা আমরা শিরোনাম করেছি বাঁকা চোখে, জয় বাংলাকে এত ভয়। আর শুরুটা করতে চাই, এই যে গুলির ঘটনা ঘটলো, এটা একটা দুর্ভাগ্য ঘটনা। তেমনি বাংলাদেশের জন্য আরো দুর্ভাগ্যের খবর হচ্ছে যে আর সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে যে আফগানিস্তান বাংলাদেশ ওয়ানডে সিরিজ চলছিল, সেটিতে বাংলাদেশের ভরাডুবি ঘটেছে, পরাজয় ঘটেছে, সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আজকে মাত্র 190 রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছতে পারেনি, তার আগে হুড়মুড় করে ব্যাটিং লাইন 10-এ পড়েছে এবং বাংলাদেশকে সিরিজ হারতে হয়েছে। এটা নিয়ে আলোচনা করব, আরো একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। দেরি না করে আপনাদের অতিথি, আপনাদের প্রিয় আলোচক, প্রিয় মুখ সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই, স্বাগতম বাঁকা চোখ অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বাংলাদেশ তো টি-20তে জিতলো, ওয়ানডেতে পরাজয়, লতিফদের কাছে হেরেছে। ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ইয়েদের কাছে, আফগানদের কাছে এবং নবীদের কাছে। এই পরাজয়টা আসলে খুব দুঃখজনক। এত কাছে থেকে আজকের ম্যাচটাও বাংলাদেশ জিততে পারলো না। 190 রানে, 300 বলের খেলায় 190 রানে বাংলাদেশ বেঁধে ফেলছিল আফগানিস্তানকে, কিন্তু শেষ পর্যন্ত আর বাংলাদেশ এই ম্যাচে টিকতে পারেনি, ধরে রাখতে পারেনি। জয় তো দূরের কথা, প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। শুরু যদি করে দুর্ভাগ্য দিয়ে শুরু। দুর্ভাগ্য এখন জাতির সর্বত্র ইয়ে করতেছে, তাই না? দুর্ভাগ্য জেকে বসেছে, চারিদিকে থেকে জেকে বসছে। তো তবে ক্রিকেট দলের এরকম অধপতন, এটা হওয়ার আমি বিস্মিত। আমাদের ক্রিকেট দলের এরকম অবস্থার জন্য আমি ভাবতেই পারি না যে বাংলাদেশ আসলে আফগানিস্তানের সাথে ওয়ানডেতে সিরিজ হারতে পারে। তো আসলে আফগানরা যেভাবে উন্নতি করছে, বাংলাদেশে সেইভাবে পিছিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে গত 1 বছরের যে নাটুকেপনা চলছে, যে বাংলার ক্রিকেট ধ্বংসের যে চেষ্টা, আপনি দেখেন সেই সাকিব আল হাসানকে ফিরতে না দেওয়া, আমাদের সেরা ক্রিকেটার তাকে ফিরতে না দেওয়া, আমাদের সেরা ক্রিকেটার ও সেরা ক্যাপ্টেন তাকে আমরা এখন প্রকাশ্যে খুঁজে পাই না। হ্যাঁ, এই ক্রিকেট নিয়ে একবার এই প্রেসিডেন্ট, একবার ওই প্রেসিডেন্ট। তো এই ক্রিকেটের কি হবে? দোষ আর দোষ, সবার দোষ। সবার সাথে ফ্যাসিবাদের সম্পর্ক আছে, এবং ফ্যাসিবাদের সম্পর্কের কারণে সব দোষ, যত ভালো ভালো মানুষজন আছে সবারই বিদায় করে দিয়ে এখন ক্রিকেটের এই হাল করছে। আমি জানি না এটার পরিণতি কি হবে। গত বিসিবির ইলেকশনেও আপনি দেখছেন যে তামিম বাংলাদেশের ওয়ানডের একজন ওপেনার, গ্রেটেস্ট ওপেনার, সে অভিযোগ করলো যে পুরোটাই হয়েছে, কি বলে, কারচুপি হয়েছে এবং পুরোটাই হলো ফিক্সড গেম। তো এই অবস্থায় একটা বিসিবির যখন এই হাল থাকে, তখন টিমের উপর কোনো কারো নিয়ন্ত্রণ আছে? কেউ নাই তো। এখন টিমকে দেখভাল করার রীতি কেউ নাই, অভিভাবক নাই। সেটা একেবারে তারা এখন আর কোন জায়গা থেকে তারা করবে, সেটা তো আসলে তাদের কিভাবে তারা তাদের এই মানসিক অবস্থা থেকে বেরোবে। আমি জানি যে আপনি হয়তো বলবেন টি-20তে জিতছে, কিন্তু এই ওয়ানডেতে, আমাদের ওয়ানডেতে আমরা ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিলাম। সেই অবস্থা আফগানিস্তানের মতো দলের কাছে আমাদের দুর্ভাগ্যের মধ্যে অনেক কিছু আছে। আমাদের দেশে আপনি দেখেন, এই সম্প্রতি নিউজ হচ্ছে যে এই আমলে আমাদের দেশের প্রথমবারের মতো টিকা নাই, টিকা খুঁজে পাওয়া যায় না। আমাদের দুর্ভাগ্যগুলি এভাবে চেপে ধরছে যে আমাদের শিশুরা এখন টিকা পায় না। টিকার জন্য তাকে দারোয়ানকে, হাসপাতালে দারোয়ানকে ঘুষ দিতে হয়। 3 মাস ধরে এই অসুবিধা চলতেছে। কিন্তু কেউ শুনছেন? একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন বা স্বাস্থ্য সচিব, কেউ এই বিষয়টা নিয়ে হ্যান্ডেল করছে বা কেউ এই বিষয়টা একটা শব্দ করছে না। বাংলাদেশের কতগুলি দুর্ভাগ্য। আমার কাছে মনে হয় যে এই আফগানিস্তানের সাথে বাংলাদেশ হার দেখার পর আমার এগুলি মাথার মধ্যে চলে আসছে। আর কত দুর্ভাগ্য! বাংলাদেশের দুর্ভাগ্য, গত বছর বাংলাদেশের শিশুরা পুস্তক পায়নি,
মাস ৩-৪ এটা একটা উৎসব হতো আমাদের বছরের প্রথম সেই দিন। উৎসব থেকে বঞ্চিত। এবারও সেই উৎসব থেকে বঞ্চিত। আমি যতটুকু জেনেছি যে কি বলে ওই যে পুস্তক যারা ইয়ে করে তারা জানিয়েছে তাদের পক্ষে বছরের প্রথম ২-১ মাসের মধ্যে সব বই দেওয়া সম্ভব। সো এবারও বাংলাদেশের শিশুরা কিন্তু প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন যেখানে আ পুস্তক হাতে পাচ্ছে না। এবারও তারা লেখাপড়া থেকে এট লিস্ট ১ থেকে ২ মাস বঞ্চিত হবে। সো দুর্ভাগ্যগুলি আমি তো এগুলো জাস্ট আ যেগুলো আমাদেরকে আনন্দিত করে সেই আনন্দের জায়গাগুলোর কথা আমি বলছি। অন্যান্য দুর্ভাগ্য তো আরো আমাদের পিছু তাড়া করছেই। একেবারেই ক্রিকেট থেকে বেরিয়ে আমরা যদি আরেকটু দুর্ভাগ্যের দিকে শুনি একটু। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে একটা কনসার্ট ছিল। সেই কনসার্টে ২ পক্ষের মারামারি হয়েছে। মারামারির কারণ হচ্ছে যে সেখানে জয় বাংলা স্লোগান, একদল যুবক জয় বাংলা স্লোগান দিয়েছিল, তারপরেই মারামারি এবং পুলিশের গুলি। নিশ্চয়ই আপনি খবরটা দেখেছেন। দেখেছি, আমি দেখেছি। মানে এখানে যে বর্ণনাটা উঠে আসছে, সেই বর্ণনাটায় আমি যেটা দেখলাম যে আ আ এখন এই গোলাগুলির পরে কারা গুলি চালালো? এক পক্ষ বলতেছে পুলিশ গুলি চালাইছে, আবার বলতেছে ২ পক্ষ গোলাগুলি করেছে। আবার একজন গুলিবিদ্ধ লোক বলছেন যে কিছু ছেলে কনসার্টে, এটা একটা জেসি মোড়ে একটা কনসার্টে, কনভেনশন হলে একটা কনসার্ট হচ্ছিল। সেই কনসার্টে কিছু ছেলে জয় বাংলা স্লোগান দিয়েছে। সে জয় বাংলা এটা তারা চিহ্নিত করছে এটা ছাত্রলীগ। ছাত্র দলের ছেলেরা এটা নিয়ে বাদানুবাদ হয়েছে, সেখানে গোলাগুলি হয়েছে, সেখানে ছাত্র দলের ছেলেরা গুলিবিদ্ধ হলো। তো এখানে আসলে গুলি করলো কে? এক পক্ষ বলছে পুলিশ গুলি করতেছে, আরেক পক্ষ বলছে আমরা ছাত্রলীগের সাথে মারামারি করছি, মারামারি করে। কিন্তু আমার কথা হলো যে জয় বাংলা বলার পর মারামারি করতে হবে কেন? এটা কোন দেশ আমরা? তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে তো কেউ কাউকে মারতেছে না। আমি তো দেখছি যে বহু জিন্দাবীর এখন পাকিস্তান জিন্দাবাদ দিতে পারলে ইয়ে হয়। তাদেরকে তো কেউ কিছু করছে না। আপনার এখন বাংলাদেশ জিন্দাবাদ এটা জিয়াউর রহমান চালু করছেন জয় বাংলার বিপরীতে। সেটা উনার রাজনৈতিক কৌশল ছিল, সেটা উনি করছেন। কিন্তু এখন আপনি দেখেন এখন ইনকিলাব জিন্দাবাদ। এনসিপির ইয়েরা তাদের ইনকিলাব জিন্দাবাদ বলে। তার আরেকটা আছে কি যেন? কি মঞ্চ যেন ওদের একটা ওরা আরেকটা হ্যাঁ, ইনকিলাব মঞ্চ ওরাও কি সব স্লোগান দেয়। তো এটা একটা বাংলাদেশের আসলে দুর্ভাগ্য হয়েছে বাংলাদেশের আদি পরিচিতি যেই শব্দ দিয়ে যেটা দিয়ে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে, যুদ্ধ করেছে, স্বাধীন করছে দেশটা। সেই শব্দ উচ্চারণ করার সঙ্গে, সঙ্গে মারামারি। সেই শব্দ উচ্চারণ করলে মার খেতে হবে। সীমা আছে, শেষ আছে। সীমা আছে এবং শেষ আছে। যারাই এটা করতেছে, পুলিশ এখানে গুলি করছে আমি বিশ্বাস করি না। এখানে যদি গুলি করে থাকে ওই যে ছেলেটা গুলি খাইছে, হ্যাঁ? তার মুখের কথা সে এই ক্রস ফায়ারে পড়ে নিজের দলের গুলিতেই নিজে পড়ছে। এখানে ছাত্রদল এবং ছাত্রলীগই মারামারি করেছে। এখানে পুলিশ কিছু করে নাই। গোলাগুলি করলেই দুই পক্ষে গোলাগুলি হয়েছে। জয় বাংলা বলাতে যদি বাধা দেওয়াতে মারামারি হয়ে থাকে সেখানে ছাত্রলীগও গুলি করতে পারে, আমাদের না ছাত্রদলও গুলি করতে পারে। এখানে পুলিশ খামোকা ব্লেম করে বুঝছেন দৃষ্টিটা অন্যদিকে সরাচ্ছে। এবং এটা ছাত্রদল করতেছে। ছাত্রদলের একজন গুলিবিদ্ধ লোক সে এটা করতেছে। সে বলছে এই কথাটা। এবং এটা সম্পর্কে কিন্তু পুলিশ বলছে যে ওরা আসল বিষয় থেকে দৃষ্টিটা সরানোর জন্য ওখানকে কনসার্টের কর্মকর্তা বলছে আসল ঘটনা থেকে বিষয়টা দূরে সরানোর জন্য তারা এটা করছে। এখন তার মানে পুলিশ বা ওই কনসার্টের কাছে যে গোলাগুলিটা করছে ছাত্রদলের পক্ষ থেকে। কিন্তু যেটা হওয়ার কথা ছিল যে জয় বাংলাওয়ালারা গুলি করার কথা। কারণ জয় বাংলাওয়ালাদের কতদিন আর কণ্ঠ আপনি রোধ করবেন? কতদিন আর জয় বাংলাওয়ালাদেরকে আপনি মপ দিয়ে পিটাপিটি করবেন? ইয়া দেখতে গেছে। সে কনসার্ট সেখানে তাকে আপনি মারধর করবেন? সে তার স্লোগান দিবে। আপনি আপনার স্লোগান দেন, জিন্দাবাদ দিয়ে স্লোগান দেন। কিন্তু মারামারি করবেন? তো এখন কিন্তু এটা পরিষ্কার যে আপনি আসলে মানে ভালো কোনো জিনিস আপনি করতে পারবেন না। ভালো কোনো জিনিস যেটা আপনি এটা সার্বজনীন কোনো জিনিস আপনি করতে পারেন না। আপনাকে সবসময় ওই কীটপতঙ্গ যেটা ইয়ে করে পছন্দ করে সেটা আপনাকে এখন গ্রহণ করতে হবে। দিস ইজ নট দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট। বাংলাদেশ এইভাবে চলতে পারে না। বাংলাদেশকে এইভাবে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ না, সংখ্যালঘু যেটা সবচেয়ে ছোট মানে ৫ জন হলো যে তাদেরও কোনো মত থাকলে আপনি সেই মত প্রকাশ করতে দিতে হবে। আপনি কারো মত কিন্তু শুধু আমি এখন ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাবো এটার ভূমিকায় যদি বিএনপি ছাত্রদল এখনো এক বছর হয়ে গেল অবশ্য এই ছাত্রদল এই যুবদল এই বিএনপিকে আমি আপনি তো এই সাংবাদিকতায় দেখছি কতটা আওয়ামী লীগের সাথে খাতির দিয়া চলছে
আওয়ামী লীগের থেকে কলাটা মোলাটা খাইছে, ব্যবসা আওয়ামী নিচ্ছে। লীগের থেকে ব্যবসা নিচ্ছে, আওয়ামী লীগের থেকে পাওয়ার প্ল্যান্ট নিচ্ছে, আওয়ামী লীগের থেকে এইটা নিচ্ছে, ওই নিচ্ছে, আওয়ামী লীগের এমপিদের সাথে ইয়ে করছে। এই ক্রিকেট বোর্ডে কি সহাবস্থান ছিল না? তো হঠাৎ করে আওয়ামী লীগেরা ইয়ে হয়ে গেল, কেন নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগেরা অচ্ছুত হয়ে গেল, আওয়ামী লীগেরা ফ্যাসিবাদী হয়ে গেল। ইয়ে তো অন্যরা তো আছে, লোকমান ভূঁইয়া তো আছে, লোকমান ভূঁইয়া তো ইয়ের ডানাত ছিল, কি বলে পাপনের ডানাত ছিল, সে এখন কেন ওপেন, ও কেন ফ্যাসিবাদের দোষণ না? আমি এই জন্য বলছি যে এক্সট্রিম লেভেলে চলে গেছে কিন্তু সবকিছু, যেটা পরিণতিটা আরো অনেক খারাপ হতে পারে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যে বিএনপির মহাসচিব খুব আকুতি মিনতি করেছেন যে আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই, নিরপেক্ষ নির্বাচন মধ্য দিয়ে সেটা চাই। উনি কাকুতি করেছেন গাজীপুরের একটা অনুষ্ঠানে গতকাল আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী গাজীপুরের একটা অনুষ্ঠানে তিনি বলেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টি, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল জাতীয় পার্টি বাংলাদেশের তাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে একটা প্রতিবাদ সমাবেশ করতে গিয়েছিল, সেখানে এগুলো মানে গন্ডগোল হয়েছে এবং পুলিশ লাঠি চার্জ করেছে। এটা নিয়েও কথা বলেছেন মির্জা ফখরুল। যদি আপনার কাছ থেকে শুনি আসলে এত আকুতি কেন নির্বাচন? তারা 17 বছর বললেন লড়াই সংগ্রাম করছেন, 14 মাস গেল গা, নির্বাচন আর হয় না, তাদের আকুতিও শেষ হয় না। মির্জা ফখরুল তো শুধুমাত্র নির্বাচন নিয়ে আকুতি করেন না, উনি তো আবার আপনি জানেন কিনা, উনি আবার সরকারের মধ্যে উপদেষ্টারা একটা বিশেষ দলকে সহযোগিতা করতেছে, বিশেষ দলকে ফেভার করতেছে, এগুলো বলেছেন। বিশেষ দল বলতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে বোঝাচ্ছে, এটা জামাতকে বোঝাচ্ছে, জামাতের সুবিধাগুলো। এই অভিযোগগুলো কিন্তু বেশ কিছুদিন যাবত ধরে কিন্তু বাজারে আসছে যে জামাত বিশেষ সুবিধা নিচ্ছে, জামাত। তো এখানে অভিযোগের কিছু না, আপনার ঠেকান না কেন? ভেরি সিম্পল ব্যাপার। আপনি যা ঠেকাই দেন এটা, আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাথে যে কথা বলেন যে জামাত এরকম পুরো প্রশাসন দখল করেছে, কিন্তু তা তো জানেন। আপনি মাহফুজ কি বলেছে? মাহফুজ বলেছে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিছে। তো আপনিও তো নিছেন, আগে সেটার উত্তর দিতে হবে না? আপনি নিছেন যে, আপনিও তো নিছেন। তো এখন কেন এরকম মনে হচ্ছে কেন জানেন? যত নির্বাচন দিন আসতেছে ঘনিয়ে, তখন নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখেছে। এখন এটা যদি না হয়, তাদের ভয় যে তাদের নেতাকর্মীরা যা ঘটাচ্ছে সারা বাংলাদেশে, এই যে যেমন কনসার্টের এটা ঘটনা, যেখানে পারতেছে তারা কিন্তু তাদের মাস্তানিটা শো করতেছে। তো এইটা কিন্তু আলটিমেটলি জনমনে কিন্তু জনমনে মানে কি, আমি তো জনগণের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমার পরিচিত জনদের মধ্যে আমি এই কথাটা বারবার শুনি যে ওরা যা করতেছে ওরা কিন্তু ভোট নাও পেতে পারে। আপনি সাধারণ মানুষের মধ্যে আছেন, হ্যাঁ, যে এবং একজন তো আশ্চর্য হয়ে বলতেছে, বিএনপির একজন ব্যক্তি বলছে যে মানুষ যদি বিরক্ত হয়ে জামাতের ভোট দিয়ে দেয়, কিন্তু এটা আশ্চর্য হবে না। আমি বললাম যে আওয়ামী লীগ ভোট না দিল, বলেছে হ্যাঁ, এই দুই দলের মধ্যে বেশি ভোট তো জামাত পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, যা করতেছি আমরা, আমাদের লোকেরা যা করতেছে, যত কিছু অস্বীকার করেন না কেন। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে এক্সট্রিম লেভেল কোথায় গেছে মাস্তানির, যে সাবেক মহাসচিব দেলোয়ার হোসেন খন্দকার, দেলোয়ার হোসেনের বাড়িতে, ছেলের বাড়িতে চাঁদা চেয়েছে এবং ওদেরকে মারধরের হুমকি দিচ্ছে, ওরা মামলা করতে হয়েছে। তো আমি জানি না মির্জা ফখরুল ইসলাম নিজের দলের বিষয়টা না দেখে খালি অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার লাভ আছে? আর যদি আপনি জানেন যে একটা বিশেষ দল সুবিধা পাইছে, তাহলে আপনারা যে সুবিধা পাইছিলেন সেটাও প্রকাশ করেন যে আপনারা কি সুবিধা পেয়েছেন। এটা তো মাহফুজের সরাসরি অ্যাকুজিশন ছিল, ওই উত্তরটা তো পাওয়া উচিত জাতির। সবাই তো জবাবটা দেখতে পাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে, মাহফুজ বলছে কোথাও বিএনপি, কেমন আমি ল্যাঙ্গুয়েজটা বলি, কোথাও 80%, কোথাও জামাত 50%, কোথাও 60%, কোথাও 70%, এমনকি এভাবে বলছে, সে স্পেসিফিক বলছে যে ইউনিভার্সিটিগুলোতে পর্যন্ত কিভাবে জামাত এবং বিএনপি দখল করে নিয়েছে। সে বলছে কোথাও ভিসি যদি বিএনপি হয়, সেখানে প্রো ভিসি জামাত, আর যদি ভিসি বিএনপি প্রো ভিসি নিচ্ছে, ডিসি গুলো ভাগাভাগি করছে, এগুলো মাহফুজের সরাসরি অভিযোগ। এই ভাগাভাগির সময় আপনার এটা মনে থাকলো না, এখন এসে হঠাৎ করে মনে হইলো যে ওরা, কারণ কি জানেন? কারণ ওনারা আরেকটা কথা উনি বলেছেন যে আমরা গণতন্ত্র ফেরত যেতে চাই। কে না গণতন্ত্র ফেরত যেতে চায় সেটা বলেন, স্পেসিফিক বলেন, কারা গণতন্ত্র ফেরত যেতে চায় না? একদিন পর্যন্ত তারা আপনাদের দোষর ছিল, এই জামাত আপনাদের দোষর। একদিন পর্যন্ত আপনারা এনসিপি কে হেল্প করছেন বলে আপনারা দাবি করছেন। আপনাদের নেতারা বলছে যে আমাদের নেতা তারেক রহমান হলো মাস্টার মাইন্ড, এদেরকে আমরাই সব চালাইছি। তো এখন কেন? ওরা তো আপনাদেরকে পোষে না, কোনো পুছে না তারা আর।
তাই না? তারা এখন আর আপনার আপনার কথা শুনতে চায় না। তারা আপনার কথা গণভোট করতে সময় অনুযায়ী গণভোট করতে চায় না। তারা দ্বিকক্ষ বিশিষ্টে পিআরে চায়। তারা পালন সব করছে। কিছু করবে। কিন্তু আপনারা দাবি করছেন যে আপনারাই তো সব এবং এখনো কয়দিন আগেও কয়দিন আগে গতকাল বা পরশুদিনই মির্জা ফখরুল বলছেন যে আম কি বলে কেউ যদি আন্দোলন করে থাকে এই ইয়ের পক্ষে সেটা হলো হুম, আমরা করেছি। আমরা ১৭ বছর ধরে আন্দোলন করছি। হুম, তো আমরাই আসল দাবিদার। উনি বলছেন কেউ এখন আ কি বলে আগস্টের আন্দোলনের ইয়েটার কৃতিত্ব কেড়ে নিতে চায় উনাদের কাছ হুম, থেকে। হুম। তো কেড়ে নিতে চাইলে এটা তো আপনার বাধা দেওয়ার কথা। আপনি বাধা না দিয়ে আপনি খালি কথা বলতেছেন। এটা তো কথা। আপনি জায়গায় যেয়ে কথা বলুন। ওই কোন মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কোন স্মরণ সভায় গিয়ে তো আপনি এগুলা দিয়ে সমাধান হবে না। সমাধান করতে হবে আপনাকে হয় তত্ত্বাবধায়কের সাথে বসতে হবে অথবা জামাতকে আপনার চ্যালেঞ্জ করতে হবে মাঠে। চ্যালেঞ্জ যেটার করতে একটা। হবে। সেটা না করে খালি ফাঁকা ওয়াজ দিয়ে তো কোনো লাভ নেই। কেমনে করবেন? গতকালকে তো তিনি বলতেন শুধু হাসিনা বললে সম্মান দেওয়া হবে, তাকে মনিস্টার হাসিনা বলতে হবে। আরো তো মানে তুমুলভাবে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন। অথচ আপনার সবসময় বলতেন যে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের জন্মদাতা। শেষ পর্যন্ত যখন দল নিষিদ্ধ উনার হলো, অবস্থা দাঁড়াইছে বুঝছেন? উনি হলেন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসিক্যালি হুম, হইলো যে হোটেলের ম্যানেজার থাকে না? একটা হুম, হোটেল যদি চালনা হয় সেখানে অনেক হুম, বয় থাকে, অনেক এই যে খাবার সরবরাহকারী থাকে, হুম, তারপরে বাবুর্চি থাকে। এদের সবার চালাইতে হয় না? রাইট, মালিক কিন্তু ওখানে আপনি কিন্তু মালিকরে দেখতে পান না। ওখানে কারে দেখতে পান? ওখানে ম্যানেজার। ম্যানেজাররে দেখতে। তো হুম, মির্জা ফখরুল এই হোটেলের ম্যানেজার আসলে। সে তো মালিক না। মালিক তো অন্য জায়গায়। মালিকের ইচ্ছায় উনি কিন্তু উনার পুচ্ছ এদিকে যায়, ওদিকে যায়। মালিকের ইচ্ছায় উনার লেজ এদিকে নড়ে এটা সালাউদ্দিন কাদের চৌধুরী এটা বক্তব্য হচ্ছে যে, কুকুরের লেজ নাড়ে না, লেজ কুকুরে নাড়ে। হুম, মির্জা একেবারে। ফখরুল ইসলাম তো লেজ। কে নাড়তেছে ওনার লেজ এটা তো কেউ বলতে পারে না। এটা সবাই জানে এখন বুঝে। এখন বুঝতে পারে যে এই লোকের এই ভদ্রলোকের তো আসলে কোনো অথরিটি নেই। একবার উনি বলেন যে উনি গণতান্ত্রিক ভাষায় কথা বলবেন। উনারা হুম, সভ্য ভাষায় কথা বলেন। তাহলে এই মানুষটার কি সভ্য ভাষা? সভ্য ভাষা না তো, অসভ্য ভাষা। তাহলে রাইট। আপনারা দায়ী করেন যে শেখ হাসিনা অসভ্য ভাষায় কথা বলছে। আর আপনি এখন কি বলতেছেন? মনস্টার শব্দটা কি? আপনি মানুষকে দানব বলতেছেন। দানব বলতেছেন, ডেভিল, মনস্টার বলতেছেন। এটা খুবই দুঃখজনক। একই একই অঙ্গে বহু রূপ একটা কথা আছে আরকি। রাজনীতি করতে গেলে মানুষ অনেক কিছু বলে, চাপাবাজি করে, কিন্তু একেবারেই মানে ১৮০ ডিগ্রি বা ৩৬০ ডিগ্রি পরিবর্তন হয়ে যাওয়া আসলে উনি খুবই উনি উনি মাঝে মধ্যে হুঙ্কার দেন হলো উনি মনে করেন উনি সেক্রেটারি জেনারেল বিএনপি। আসলে তা না তো। সেক্রেটারি জেনারেল না, উনি সেক্রেটারি বিএনপি। উনি এই চেয়ারম্যানের সেক্রেটারি আসলে। হুম। এখানে উনি সেক্রেটারি এটা প্রাইভেট সেক্রেটারি আমি বলতে চাই না। এটা না, সেক্রেটারি। সেক্রেটারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেক্রেটারি সেক্রেটারি বললে জেনারেল না। জেনারেলে এরকম একেকবার এই কথা একবার একেবারে গণতন্ত্রে হ্যাঁ, সুন্দর, সুন্দর ইয়া থাকতে হবে, আবার গণতন্ত্রে উনি অসভ্য শব্দ ব্যবহার করেন। ২ টা তো হইতে পারে না। খুবই খারাপ, খুবই খারাপ। দুটো একসঙ্গে চলতে পারে না, সেটাই বলছিলাম। আরেকটা বিষয় দিয়ে আমরা আজকে বাঁকাচুকে শেষ করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ১২,০০০ সদস্য নিয়ে কার্যত র‍্যাব আসলে একটা অচল একটা অবস্থায় আছে আরকি, কাজ ঠিকমতো। আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন, নজির পড়েছেন। দেখেছি ১২,০০০ আর ২৪,০০০ এটা তো বিষয় না। র‍্যাবের উপরে যে আক্রমণ হয়েছে, র‍্যাবকে যত কিছুতে ব্লেম করা হয়েছে, র‍্যাবের মহাপরিচালকদেরকে নিয়ে জেলে ঢুকানো হচ্ছে। এই করতে তো সেই র‍্যাব কোত্থেকে আসবে? র‍্যাব মানুষের পিটুনির চাইতে মানুষ বেশিরভাগ ধরেন মানুষ মানে কি ওই যে জঙ্গিগুলির, এগুলা তো মানুষ বলা যায় না। জঙ্গিগুলির পিটুনি থেকে র‍্যাবও কম মার খায়নি কিন্তু। অনেক, অনেক। হ্যাঁ, এবং র‍্যাবকে যেভাবে অ্যাকিউজ করা হচ্ছে মানে সেই ৫ই আগস্টের পর। তো হুম, র‍্যাব অ্যাকিউজ হওয়ার মতো অনেক কাজ করেছে। এতে কোনো সন্দেহ নাই। অনেক কিলিং এর সাথে র‍্যাব জড়িত অনেক কিছু এবং এইজন্য সে মার্কিন হুম। যুক্তরাষ্ট্র দ্বারা তারা কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের উপর নিষেধাজ্ঞাও আছে। যেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই র‍্যাব গঠনের সকল বড় ভূমিকা ব্যবস্থা রেখেছিল। করে। তখন খুব সম্ভবত র‍্যাট বা কিছু একটা নাম ছিল। ১ম এ র‍্যাড ছিল। র‍্যাপিড অ্যাকশন আ এ ফোর্স, না টি ছিল। ব্যাটালিয়ন, র‍্যাক না ব্যাটালিয়ন তো এখন র‍্যাপিড অ্যাকশন এখন তো যাই হোক মনে নাই। তখন খুব সম্ভবত র‍্যাড ছিল। র‍্যাড ছিল, সেই সময় তো র‍্যাড ছিল। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র সেখানে ট্রেনিং দিছে। অনেকে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং দিয়ে তাদেরকে এই আম আম আ মানুষ হত্যা করার যত সরঞ্জাম যত কিছু সবই তো দিয়েছে। হুম, তারপরে তারা যখন সাকসেসফুল অপারেশন গুলো চালাইলো বিভিন্ন জায়গাতে এই
ইয়ার সময় খালেদা জিয়ার আমলে সে সময় কিন্তু তারা প্রশংসিত হয়েছিল। তারা জঙ্গিদের বিরুদ্ধে যেসব অপারেশন চালাচ্ছে সেগুলো খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমেরিকা দেখলো যে এরা তো মানে আমরা আমেরিকা তখন নীতি চেঞ্জ করে ফেলছে, তখন আর এই তাদের যে নীতিতে একে চালানো ইয়ে করছে। এই যে আজকে ধরেন আয়নাগরের কথা বলে, গুম এগুলো সবই তো আমেরিকা এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, সবকিছু প্রশিক্ষণ দিচ্ছে, দিয়ে এখন তাদের উপর নিষেধাজ্ঞা আছে। তারপরে হয়েছে কি, মরার উপরে খাড়ার গান। 5ই আগস্টের পরে র্যাব যখন একেবারে র্যাবের এত সমালোচনা, এবং এভরি সিঙ্গেল পলিটিশিয়ান অলমোস্ট র্যাবকে মোটামুটি ধোলাই করে এইটাকে ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে, এমন ঘরে ঢুকাইছে এখন র্যাব আর বেরোতে চায় না। তো সব বাহিনী দিলে কি অবস্থা। এটা শুধু যে র্যাব তা না, এটা কিন্তু আজকে আপনি যখন ওই যে জেনারেল কি যেন ওনার নাম, হাকিমুজ্জামান, উনি যখন প্রেস কনফারেন্স করছে উনি একটা কথা বলছে, ইয়াকে জানেন যে এবার সেনাবাহিনীকে 3 গুণ বেশি এফর্ট বা 4 গুণ বেশি এফর্ট দিতে হবে, উপস্থিত থাকতে হবে। মানে কোন সময় ছিল, আগের সময় যে নির্বাচন হতো তখন র্যাব ছিল, উনি ব্যবস্থা, তখন র্যাব ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, তখন যে পরিমাণ এফর্ট দিত, এখন র্যাব নাই, পুলিশ নাই। বলছেন যে বাহিনীগুলো বিপর্যস্ত, একদম ক্লিয়ার। এখন সেনাবাহিনীকে কিন্তু এই 3-4 গুণ ফোর্স নিয়ে মাঠে থাকতে, এই জন্য আমাদের ট্রেনিং এর দরকার আছে। ওই সময় উনি বলছেন যে যখন আমরা এইসব ট্রেনিং এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তখন এটা আমাদের উপর নৈতিক হামলা বা নৈতিক একটা আঘাত। হ্যাঁ, তো কেন বলছেন? কারণটা হলো যে আপনি যদি আক্রমণ করতে থাকেন তখন কিন্তু এটা কিন্তু স্বীকারোক্তি একটা ফোর্সেস এর ইয়া থেকে, যে আসলে র্যাব পুলিশ আসলে কার্যকর না। যতই বলুক যে র্যাব পুলিশ আমরা সাফল্যজনকভাবে সংস্কার করতেছি, অমুক করতেছি, তমুক করতেছি, একদম হয় না, নাথিং একদম ঠিক না। বরং পুলিশের রাষ্ট্র হাতে কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে পুলিশের একজনের রাস্তায় মব করে ওই যে ইয়ারা বাসের হেল্পার এবং এরা মিলে পিটাই, রিক্সা চালক, তারপর ছিনতাইকারী, এই যে নরসিংদীতে দিব্যি পিটাই দিচ্ছে। মানে পুলিশের হাতে অস্ত্র না থাকলে, পুলিশের হাতে অস্ত্র থাকাটাই তো স্বাভাবিক, সেখানে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ সাইফুল আমিন ভাই আপনাকে বাঁকাচুকি অনুষ্ঠানে চমৎকার আলোচনার জন্য। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ বাঁকাচুকি অনুষ্ঠানটি ভালো লাগলে মন্তব্য করবেন, এবং আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই সকালবেলা। এই 7 সকালে আপনারা চা খেতে খেতে হয়তো আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, এবং আবারও বলি মন্তব্য করবেন। আমাদের আরেকটি অনুষ্ঠান আছে দুনিয়া জুড়ে, এই 7 সকালে আমরা এই দুটি অনুষ্ঠান পাশাপাশি সময়ে করি, সেই অনুষ্ঠানও দেখবেন আপনারা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল সকালে পরের অনুষ্ঠানে বাঁকাচুকি। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাইকে শুভেচ্ছা।